হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে যেসব সার্কিট গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। বেসিক্যালি এটা হবে তোমাদের সার্কিটের উপর একটা কম্প্যাক্ট ক্লাস। তোমাদেরকে এইচএসসি লেভেলের এবং অ্যাডমিশন লেভেলের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যেসব সার্কিট আসে সেগুলোর প্রত্যেকটার কনসেপ্ট আলোচনা করে উম, সেগুলো রিলেটেড ম্যাথ সলভ করাবো। যে যে টপিক গুলো আজকে কভার করা হচ্ছে সেগুলো হচ্ছে কেসিএল, কেভিএল, মেশ অ্যানালাইসিস, এরপরে নোডাল অ্যানালাইসিস, পাশাপাশি বুয়েটের এসব টপিকের উপর যেসব সার্কিট আসছে বুয়েট এসব সার্কিটের সলভ দেখাবো। সো বুয়েট সার্কিট সলভ, আরসি সার্কিট যেটা নিয়ে বুয়েট 18 থেকে 19 সালে একটা কোশ্চেন আসছিল, সেখানে সেটার বেসিকটা এবং এই টপিকের উপর সার্কিট সলভ করব। এরপরে হচ্ছে তোমাদের দেখাবো হুইটস্টোন ব্রিজ রিলেটেড প্রবলেম। এখানে কিন্তু শুধু তোমাদের যে বেসিক হুইটস্টোন ব্রিজের ম্যাথগুলো সেগুলো দেখানো হবে না, এগুলো তো সবাই পারে। আমি এখানে পাশাপাশি দেখিয়ে দিব যদি সাম্যাবস্থায় না থাকে সার্কিটটা তখন কিভাবে করতে হয়, সেটা ওয়াই ডেল্টা দিয়ে কিভাবে করা যায় সেটা দেখা দিব। অর্থাৎ হুইটস্টোন ব্রিজের ভিতরেই তোমাদেরকে ওয়াই ডেল্টা টপিকটা কভার করে দেব। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। সো ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেসিএল বা কার্শফের প্রথম সূত্র। সেটা বেসিক্যালি যে কথাটা বোঝানো হয় সেটা হচ্ছে কোন একটা সার্কিটের একটা পয়েন্ট যেগুলোকে বলা হয় নোড, এই নোডের মধ্যে যদি কারেন্ট আসে, মানে কারেন্ট আসে বা যায়, যাই হোক, টোটাল যে কারেন্টটা অর্থাৎ সামেশন অফ আই ইজ ইকুয়ালস টু 0, মানে বেসিক্যালি হচ্ছে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। এখানে যে এক্সাম্পলটা দিলাম সেখানে যদি ধরি, সো এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করতে চাই তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে I1, I2, I3 আর I6 এগুলো হচ্ছে নোডে প্রবেশ করতেছে। সো এগুলো হচ্ছে ইনকামিং কারেন্ট। সো ইনকামিং কারেন্টকে যদি আমরা প্লাস চিহ্ন ধরি তাহলে আমরা লিখতে পারবো আর I5 আর I4 যেটা সেগুলো হচ্ছে বের হয়ে যাচ্ছে নোড থেকে, মানে আউটগোয়িং কারেন্ট। সো এগুলো হচ্ছে মাইনাস। তাহলে আমরা ইনকামিং কারেন্ট গুলাকে এক পাশে নিয়ে লিখতে পারি অর্থাৎ এখানে হচ্ছে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। সো আমরা যদি এখন এই ম্যাথটা সলভ করার ট্রাই করি কেসিএল অ্যাপ্লাই করে, সো এই ম্যাথটাতে খেয়াল করো এখানে ইনকামিং আর আউটগোয়িং কারেন্ট গুলো। সো আমরা যদি লাইনগুলোকে একটু স্প্রেড করি তাহলে আমরা এটা ইজিলি বুঝতে পারবো কোনগুলো ইনকামিং কারেন্ট আর কোনটা আউটগোয়িং কারেন্ট। তো সেই হিসেবে এখান থেকে দেখা যাচ্ছে যে 7 অ্যাম্পিয়ার সেটা কিন্তু ইনকামিং কারেন্ট আসতেছে। এরপরে 8 অ্যাম্পিয়ারও কিন্তু ইনকামিং কারেন্ট। 4, 3 এগুলো হচ্ছে এখানে ইনকামিং কারেন্ট। আর আউটগোয়িং কয়টা? আই আউটগোয়িং, এরপরে 5ও বাইরের দিকে তীর ছিল, তার মানে 5ও হচ্ছে এখানে আউটগোয়িং কারেন্ট। তো এটা যদি আমরা সলভ করি তাহলে আই এর মানটা আছে হচ্ছে I is equals to 17 অ্যাম্পিয়ার।
তাহলে আনসার হচ্ছে এটা 17 অ্যাম্পিয়ার। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেভিএল বা কারশফ ভোল্টেজ ল। সেটা হচ্ছে, তো এই যে কারশফের দ্বিতীয় সূত্রটা, এটা প্রয়োজন কেন পড়লো? তো যদি আমরা একটা সার্কিট ড্র করি, ধরে নিচ্ছি এই যে এগুলো হচ্ছে সব সেল, এই সেলগুলোর ধরে নিচ্ছি ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা বা তড়িৎ চলাচল E1, রোধ হচ্ছে R1, এটার রোধ R2, এই যে এখানে যে সার্কিটটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা যে ওহমের সূত্র সেটা দিয়ে ইজিলি সলভ করতে পারবো না, এন্ড এজন্যই হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্রের, কারণ কারশফের দ্বিতীয় সূত্রটা দিয়ে খুব ইজিলি আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তো আমি যদি দেখাই, ধরি এখানে হচ্ছে I1 কারেন্ট ফ্লো হচ্ছে, আর এটা ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে হচ্ছে কারেন্ট আসে। আবার ধরি হচ্ছে এখান থেকে I2 কারেন্ট, আর এখান থেকে I3 কারেন্ট বের হয়েছে। তো এই যে পয়েন্টটা, এটাকে ধরি এ নোড। তো এ নোডে কেসিএল এর সূত্র আমরা সবাই অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে I1 plus I2 is equals to I3। এটা হচ্ছে কেসিএল। আর কেভিএল যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা এক্ষেত্রে অনেকেই কনফিউজড হয়ে যায় কিভাবে করতে হবে। তো সহজ ভাষায় যদি বলি, প্রথমে হচ্ছে আমরা চিহ্ন দিব, যেমন ব্যাটারির নেগেটিভটাকে নেগেটিভ দিব আর পজিটিভ। যদি কারেন্ট প্রবেশ করে, কারেন্ট তো বেশি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তার মানে যেখান থেকে আসতেছে সেটা হচ্ছে পজিটিভ, আর যেটা যায় সেটা হচ্ছে নেগেটিভ। সিমিলারলি এটার ক্ষেত্রেও মাইনাস প্লাস, আর কারেন্ট যাচ্ছে এই সাইডে মাইনাস প্লাস। এবার এটার ক্ষেত্রে খেয়াল করি, এটা কিন্তু মাইনাস আর এটা প্লাস। আর কারেন্টটা যদি চিন্তা করি, কারেন্টটা কিন্তু তোমাদের এভাবে ঘুরতেছে লুপে, তার মানে কারেন্ট আসছে এখান থেকে। তো এই ক্ষেত্রে চিহ্ন হবে হচ্ছে প্লাস মাইনাস। তো সিমিলারলি এখানেও প্লাস মাইনাস। তো এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করতে চাই, কেভিএল বেসিক্যালি হচ্ছে লুপে অ্যাপ্লাই করে। তো এখানে লুপ হচ্ছে দুইটা, যেমন এই যে প্রথম এটা হচ্ছে একটা লুপ, ধরে নেই লুপ 1, আর এটা হচ্ছে আরেকটা লুপ, ধরে নিচ্ছি লুপ 2। তো আমি সো এখন যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি লুপ 1 এ কেভিএল, তাহলে দেখো কোথায় লুপ 1 এ, তো এটা কেমন হবে? তো এটার ক্ষেত্রে আমরা ফার্স্টের দিক থেকেও নিতে পারি, মানে হচ্ছে এই যে E1 ঢুকতেই মাইনাস চিহ্ন, সেটা দিয়ে শুরু করতে পারি, আবার শেষের দিক থেকেও শুরু করতে পারি। ম্যাক্সিমাম রাইটারের বইগুলোতে হচ্ছে তোমাদের শেষের দিক থেকে নেয়, তো আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। তো E1 এর আগে মাইনাস চিহ্ন, তো এটা হবে হচ্ছে মাইনাস E1। এরপরে দেখো এখানে হচ্ছে ঢুকতে প্লাস চিহ্ন, তার মানে প্লাস I1 R1, প্লাস I1 R1। এরপরে হচ্ছে মাইনাস মাইনাস চিহ্ন পাই, মাইনাস I2 R2।
আর এখানে চিহ্নটা হচ্ছে ঢোকার ক্ষেত্রে প্লাস চিহ্ন, সো প্লাস E2। এরপরে কিন্তু আমাদের আর যাওয়ার কোনো রাস্তা নেই, এরপরে এটা 0 হয়ে যাবে কারণ আমরা E1 থেকে শুরু করেছিলাম। সো যদি লিখতে চাই প্লাস E2 ইজ ইকুয়ালস টু 0। সো এটা হচ্ছে লুপ 1 এর কেভিএল ইকুয়েশন। তো এখন যদি আমরা লুপ 2 এর কেভিএল ইকুয়েশনটা লিখতে চাই, সেটা হবে লুপ 2 এর ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হবে। তো আমরা যদি এখান থেকে চলা শুরু করি তাহলে মাইনাস E2, এরপরে কারেন্ট এই সাইডে যাচ্ছে তাহলে প্লাস I2 R2, এরপরে প্লাস চিহ্ন পেয়েছি তার মানে প্লাস, এটা কি ছিল I3 R3, এরপরে ব্যাটারির মাইনাস প্রান্ত তার মানে মাইনাস E3, আর নিচে দিয়ে একটা রোধ আছে, এখান দিয়ে যাওয়ার সময় এখানে প্লাস চিহ্ন পেয়েছি তো এটা হবে প্লাস I3 R4। তো এই ইকুয়েশনটাই যদি লিখি লুপ 2 এর জন্য, মাইনাস E2 প্লাস, এটা হচ্ছে আমাদের KVL at loop 2। সো আমি হচ্ছে এখানে প্রথম যেহেতু এই যে চিহ্নটা পড়ে সেটা নিয়ে দেখালাম, তোমরা চাইলে লাস্টের যে পোলারিটি যে চিহ্নটা এটা নিয়েও কাজ করতে পারে। বেসিক্যালি এটার ক্ষেত্রে করা হয় হচ্ছে এখানে হচ্ছে ভোল্টেজ ইনক্রিজ হয় সো প্লাস, এরপরে এখানে কারেন্ট যেহেতু ফ্লো করেছে লাস্টের দিকে মাইনাস চিহ্ন আসে, বেসিক্যালি ভোল্টেজ ড্রপ খায়। মানে বেসিক্যালি হচ্ছে তোমাদের সহজ ভাষায় বলতে গেলে এই যে ইকুয়েশনটা এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে লাস্ট দিক থেকে অর্থাৎ এই যে এই চিহ্নগুলো নিলে যে ইকুয়েশনটা সেটা পাওয়া যাবে। এই যে আমরা তিনটা ইকুয়েশন পেলাম, এই তিনটা ইকুয়েশন সলভ করে আমরা হচ্ছে সার্কিটে আমাদের যে কারেন্ট গুলা অর্থাৎ I1 I2 আর I3 এর ভ্যালু গুলা বের করতে পারি। তো ইজিলি এটা হচ্ছে ক্যালকুলেটরে সলভ করা যায়। তো চলো এখন আমরা হচ্ছে কেভিএল এর উপর একটা প্রবলেম সলভ করি। তো সার্কিটটা খেয়াল করো, এই সার্কিটে হচ্ছে দুইটা লুপ, একটা লুপ এই একটা লুপ, আর এখানে কিন্তু কারেন্ট গুলি দিয়ে দেওয়া আছে আর এগুলোর ভ্যালুই বের করতে হবে আমাদেরকে। এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তো এই নোডটার দিকে খেয়াল করো, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে দেখো এখানে I1 আসতেছে I2 আসতেছে আর I3 বের হয়ে যাচ্ছে, তার মানে I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু I3। ধরি এটা হচ্ছে নোড এ, এই যে নোডটা, তাহলে আমরা লিখবো যে এ নোডে কেসিএল অ্যাপ্লাই করে। আমি হচ্ছে অনেক সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় মানে বাংলায় লিখবে আর কি, যে এ নোডে কেসিএল অ্যাপ্লাই করে পাই। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাই, তো কারেন্ট এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে প্লাস এটা মাইনাস। সিমিলারলি এখানেও কারেন্ট আসতেছে এভাবে, তো এটা প্লাস এটা মাইনাস। তো এই লুপে হচ্ছে এভাবে কারেন্ট আসতেছে, তো এখানে হচ্ছে এটা প্লাস আর এটা মাইনাস। তো এখানে যদি আমরা কারশফের সূত্রটা প্রয়োগ করতে চাই, তো দেখো আমি হচ্ছে ফার্স্টে যে চিহ্নটা সেটা নেব, তাহলে মাইনাস E1 প্লাস I3 R3 প্লাস I1 R1 ইজ ইকুয়ালস টু 0। তো এখানে যদি আমরা আর এর ভ্যালুগুলো সহ ইনপুট দিই, এখানে আমাদের R1 এর মান হচ্ছে 2 ওহম আর R2 হচ্ছে 1 ওহম, E1 হচ্ছে 3 ভোল্ট, সেগুলো বসাই দিই। এখানে হচ্ছে আমাদের R1 এর মান হচ্ছে 2 ওহম আর R3 হচ্ছে 5 ওহম। সো এগুলো যদি মানে 2I1 প্লাস 5I3 আর E1 এর মান 3 ভোল্ট ছিল, ওই পাশে পাঠালে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এবার হচ্ছে আমরা সেকেন্ড লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে
হবে হচ্ছে প্লাস E2 মাইনাস I2 R2, এই যে I2 আর R2, আর আবার মাইনাস I3 R3। এখানে R2 হচ্ছে 1 আর R3 হচ্ছে 5 ওহম, আর E2 এর মান হচ্ছে 1.5 ভোল্ট। সেগুলো যদি বসাই তাহলে মাইনাস I2 minus 5I3 is equals to minus 1.5। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এই 3টি ইকুয়েশন যদি এখন আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমরা পাই এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু I2 এর যে মান সেটা কিন্তু নেগেটিভ আসছে। নেগেটিভটার মানে হচ্ছে আমরা I2 এর যে ডিরেকশনটা ধরেছিলাম প্রকৃতপক্ষে I2 এর ডিরেকশনটা তার বিপরীত হবে। যেমন আমরা এখানে I2 এর ডিরেকশন ধরেছিলাম এমন, কিন্তু অ্যাকচুয়ালি I2 হবে এভাবে, এন্ড সো I2 এর মানটা এখানে নেগেটিভ আসছে। এই কোশ্চেনটা বুয়েট 18 থেকে 19 ভর্তি পরীক্ষায় এসেছিল। বেসিক্যালি এখানে হচ্ছে ভি মানে ভোল্ট মিটারের পার্টটা বের করতে বলছে। তো এই ম্যাথটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো এটা সঠিক সমাধান নিয়ে। তো চলো আমরা এটা এখন সলভ করি। তো এই সার্কিটটা খুব ভালোভাবে খেয়াল করো, এখানে এটা একটা লুপ। তো ধরে নিচ্ছি হচ্ছে এভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। সিমিলারলি এটাও একটা লুপ, তো ধরে নেই এখানে কারেন্টটা এভাবে ফ্লো হচ্ছে। সো ধরি এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2 কারেন্ট। বেসিক্যালি এখানে এই যে I1 এর মানটা সেটা কিন্তু ওহমস ল থেকেই বের করে ফেলা যায়। কারণ কিভাবে? কারণ এখানে কারেন্টটা হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে এখানে ফিরে আসছে। রোধ হচ্ছে 5 ওহম 5 ওহম অর্থাৎ 10 ওহম, আর ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তাহলে R is equals to V by I সূত্র অ্যাপ্লাই করে ইজিলি এখানে I1 সমান সমান V1 by R1 ধরি, সেটার ভ্যালু আসে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। সিমিলারলি যদি আমরা সেকেন্ড লুপে দেখি, এখানেও হচ্ছে তোমাদের তুলরোধ কত? তুলরোধ হচ্ছে 5 plus 4 9 ওহম, আর ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 30 ভোল্ট। তো সেই হিসেবে I2 টা যদি বের করি দেখো সার্কিট কারেন্টটা কিন্তু এখান থেকে এখানে চলে আসলো, আবার এখান থেকে এখানে চলে আসলো। এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে কিন্তু কোনো কারেন্ট নাই, কারণ কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভে যায়। তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করে তাহলে তার এন্ড কোথায়? কারেন্টটা তো পজিটিভ থেকে নেগেটিভে যেতে হবে, অর্থাৎ তার তো এন্ড পয়েন্ট থাকতে হবে, তাই না? তো এক্ষেত্রে হচ্ছে কারেন্ট সবসময় ছোট পথটা নেয়, মানে রোধ যেখানে কম। তো এই ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে এভাবে ফ্লো হয়, তার মানে এখান দিয়ে আলটিমেটলি কোনো কারেন্ট ফ্লো হয় না। এবার যদি আমরা একটা বিষয় খেয়াল করি, ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে এ, আর এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা এ আর এই যে এ পয়েন্টটা হচ্ছে বি। এখন যদি আমরা কারশফের সূত্র অ্যাপ্লাই করতে যাই, বেসিক্যালি আমাদের যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করছিল সেটা হচ্ছে এই ভি এর ভ্যালুটা কি। আমাদেরকে হচ্ছে ভোল্ট মিটারের যে পার্ট অর্থাৎ ভি এর ভ্যালুটা সেটা বের করতে হবে। তো এটা হচ্ছে মেইনলি আমাদের এই যে এ প্রান্ত আর এই যে বি প্রান্তের সাথে কানেক্টেড, মানে বেসিক্যালি হচ্ছে আমাদেরকে ভি এ বিটা বের করতে হবে, তাহলে হচ্ছে আমরা ভি পেয়ে যাব। তো আমরা যে কোনো একটা পোলারিটি ধরে নেই, ধরে নিচ্ছি এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস।
এখন আমরা যেটা ধরছি সেটা হতেও পারে নাও হতে পারে, সেটা হচ্ছে আমরা ভ্যালু থেকে বের করব। আর আমরা লুপ চিন্তা করলাম হচ্ছে এটা, এই যে ধরে নিচ্ছি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা তো এ পয়েন্ট ধরলাম, সো লুপটা হচ্ছে আমাদের এমন হবে, এ থেকে স্টার্ট করে এভাবে গিয়ে এভাবে হয়ে এভাবে আবার রিটার্ন করবে। সো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লুপটা। তো এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা পোলারিটি গুলো ফার্স্টে দিয়ে নেই, যেমন এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস, যেহেতু কারেন্ট এভাবে ফ্লো হইতেছে প্লাস মাইনাস, আর এটা তো ব্যাটারি দেখে বোঝা যাচ্ছে মাইনাস প্লাস, কিন্তু এখানে যেহেতু কোনো কারেন্ট যায় না, তো এখানে পোলারিটি দেওয়ার কোনো মানে হয় না, মানে এই রোডটার জন্য আর কি। এরপরে হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে এভাবে আসতেছে, সো এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এন্ড দেন এখানে তো মাইনাসই আছে। তো এখানে যদি আমরা কেভিএল ইকুয়েশনটা অ্যাপ্লাই করি তাহলে এই ফার্স্ট থেকে নেই, তাহলে হবে -20 ভোল্ট প্লাস I1 ইন্টু 5 -5, এখানে হচ্ছে প্লাস টার্মিনাল, সো প্লাস I2 ইন্টু 4 মাইনাস ভি ইজ ইকুয়ালস টু 0। তো এখানে I1 সমান সমান 2 অ্যাম্পিয়ার আর I2 সমান সমান 10/3, যেটা আমরা একটু আগে বের করলাম। সো এই দুটা ভ্যালু যদি বসিয়ে দিই, সো এখান থেকে ভি এর মান আসে, ভি ভি এর মান আসে হচ্ছে -5/3। দেখো এখানে কিন্তু মাইনাস আসছে, তার মানে আমরা যে পোলারিটিটা ধরেছিলাম সেটা সঠিক নয়, অর্থাৎ তার উল্টা দিকে হবে। অর্থাৎ আমরা এখানে হচ্ছে এই সাইডটাকে প্লাস ধরেছি, এটা মাইনাস ধরেছি, পোলারিটি হবে তার বিপরীতটা, অর্থাৎ এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছে। আমার এখানে একটা ইনফরমেশন ভুল হয়েছিল, সেটা হচ্ছে এটা বুয়েট 18 থেকে 19 না, 19 থেকে 20-এ এসেছিল। আচ্ছা, তো এই মেশ অ্যানালাইসিসটা কেন আমাদের শেখার দরকার? বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করি তখন হচ্ছে ব্রাঞ্চ হিসাবে অনেকগুলা কারেন্ট ধরতে হয়। মাঝে মাঝে এমন হয় যে I4 বা I5 বা I6ও হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এটা সলভ, এই ভ্যালুগুলো বের করার জন্য 6টা ইকুয়েশন লাগে। তো এতগুলো ইকুয়েশন তো ইজিলি ক্যালকুলেটরে সলভ করা যাবে না, রাইট? সো এক্ষেত্রে আমরা হচ্ছে ইকুয়েশনটা কমানোর জন্য আমরা আর ব্রাঞ্চে কারেন্ট নেই না, আমরা হচ্ছে লুপ কারেন্ট নেই। সো বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে এমন। সো এই সার্কিটটা খেয়াল করো, একটু আগে হচ্ছে আমরা এই সার্কিটটা কেভিএল দিয়ে মানে কারেন্টের ভ্যালু বের করেছিলাম। এখন এই সার্কিটটা হচ্ছে আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করব। সো মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করার জন্য লুপ কারেন্ট ধরতে হয়। এখানে তো দুইটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। তো ফার্স্ট লুপে ধরে নিচ্ছি কারেন্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড সেটা হচ্ছে I1, এন্ড সেকেন্ড লুপেও কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড ধরি ফার্স্ট লুপে যে কারেন্ট সেটা হচ্ছে I1 আর সেকেন্ড লুপে যে কারেন্ট সেটা হচ্ছে I2। সো এই যে এই দুইটা লুপে যদি আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, সো লুপ 1-এ পুরো বিষয়টাই হচ্ছে কেভিএল এর মতো, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে আমরা এখানে লুপ কারেন্ট ধরে নেই ব্রাঞ্চে, মানে এই যে ব্রাঞ্চ, এগুলাকে বলে ব্রাঞ্চ, এই যে এগুলোকে বলে একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ গুলোতে ইন্ডিভিজুয়ালি কারেন্ট না ধরে আমরা হচ্ছে টোটালি একটা লুপে কারেন্ট ধরে নিই, এন্ড সেজন্য এটাকে বলা হয় হচ্ছে মেশ অ্যানালাইসিস। সো আমরা যদি লুপ 1-এ মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি তাহলে সিমিলারলি এখানে পোলারিটি সেম রুলটাই থাকবে, যে যেখান দিয়ে কারেন্ট ঢুকে সেটা হচ্ছে প্লাস টার্মিনাল, আর যেখান দিয়ে বের হয় সেটা মাইনাস, আর এটা তো মাইনাস প্লাস এভাবেই হবে। সো লুপ 1-এ যদি অ্যাপ্লাই করি তাহলে এটা হবে এমন যে -E1 প্লাস I1 R1 প্লাস I1 মাইনাস I2 ইন্টু R2 আর মাইনাস E2। সো মেইন পার্থক্যটা কোথায় হলো? এখানে হচ্ছে I1 মাইনাস I2 ইন্টু R2 ধরলাম। সো এখানে মেইন যে কেভিএল এর সাথে এটা যে মেইন পার্থক্য সেটা হচ্ছে এখানেই হয়। তো এই বিষয়টা আরেকবার দেখো, বেসিক্যালি আমরা হচ্ছে যে একটা এই লুপ 1-এর সাথে
লুপ 2 হচ্ছে কানেক্টেড এই রোধের জন্য, মানে এই রোধের সাপেক্ষে। এই লুপের রেফারেন্স হচ্ছে R2 রোধের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I1, আর এই লুপের রেফারেন্সে সেম R2 এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে I2। যেহেতু আমরা এখানে লুপ 1 নিয়ে কাজ করি, সো এক্ষেত্রে আমরা হচ্ছে লুপ যে কারেন্টটা সেটাকে পজিটিভ ধরে নিই। এজন্য আমরা লিখেছি I1 মাইনাস I2। সিমিলারলি লুপ 2 এর ক্ষেত্রে ইকুয়েশনটা হবে এমন যে প্লাস E2 প্লাস I2 মাইনাস I1 ইন্টু R2 প্লাস I2 R3 প্লাস E3 প্লাস I2 R4 is equals to 0। সো ইকুয়েশনটা যদি আমরা লিখি, তো এটা হচ্ছে আমাদের লুপ 2 এর যে ইকুয়েশনটা সেটা। এখন দেখো, এখানে যদি আমাদের আরেকটা লুপ থাকতো, ধরো এখান দিয়ে হচ্ছে তোমাদের আরেকটা লুপ আছে যেটার মধ্যে কারেন্ট হচ্ছে I3 অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে কিন্তু R3 এর যে কারেন্টটা সেটা হতো I2 মাইনাস I3 যদি আমরা সেকেন্ড লুপের সাপেক্ষে নিতাম। সো এখন হচ্ছে আমরা বুয়েট 21 থেকে 22-এ আসা এই ম্যাথটা সলভ করব। সো কোয়েশ্চেনটা ভালোভাবে দেখো। এখানে বলছে যে চিত্রে প্রদর্শিত বর্তনী 6 ভোল্ট ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ I1 এর মান বের করো। অর্থাৎ এই 6 ভোল্টের মধ্য দিয়ে যে কারেন্টটা সেটা বের করতে বলছে। এছাড়াও বর্তনীর A ও D বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য নির্ণয় করো। এই যে A আর D বিন্দুর মধ্যকার যে বিভব পার্থক্য অর্থাৎ VAD সেটা বের করতে বলছে। তো চলো আমরা ফার্স্টে যে কোশ্চেনটা অর্থাৎ I1 সেটা নিয়ে কাজ করি। তো ধরি এটা হচ্ছে লুপ 1 যেটার মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I1। এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I2 এন্ড এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে I3। এখানেও কিন্তু রোলটা অর্থাৎ I এর মান যদি সামহাও নেগেটিভ আসে, তাহলে আমরা যে ডিরেকশনটা ধরেছি অ্যাকচুয়ালি আইটা ফ্লো করবে তার অপোজিট ডিরেকশন। তো এখানে যদি মেশ অ্যানালাইসিস এর যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করি, তো লুপ 1 এর ক্ষেত্রে ফর্মুলাটা হবে হচ্ছে, দেখো এখানে হচ্ছে এখান দিয়ে প্রবেশ করতেছে, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, সো মাইনাস E2 প্লাস 3I1 প্লাস 1 ইন্টু I1 মাইনাস I2। সেটা যদি আমরা লিখি, এখানে যদি I2 এর মানটা হচ্ছে 2 ভোল্ট, সো ইকুয়েশনটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এটা আসে হচ্ছে, সো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এখন তোমরা চাইলে হচ্ছে এই যে ইকুয়েশনটা সেটাকে একবারে লিখে ফেলতে পারো। তো সেটা করার বুদ্ধিটা হচ্ছে এমন যে আমরা এখন হচ্ছে লুপ 2 এর মেশ অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করব এন্ড একবার ইকুয়েশনটা লিখে ফেলতে চাই। তো বেসিক্যালি মেশ অ্যানালাইসিসটা অ্যাপ্লাই করলে কি হবে, ইকুয়েশনটা হবে হচ্ছে যেহেতু এদিক থেকে -6 প্লাস 1 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 6 ইন্টু I2 মাইনাস I3। তো এটা হবে ইকুয়েশন। এখানে কিন্তু খেয়াল করো যে I2 যে কারেন্টটা এটা কিন্তু 1 আর 6 দুইটার ক্ষেত্রে আছে এবং দুটোটার ক্ষেত্রেই প্লাস। তার মানে এই ইকুয়েশনটার যে লুপ কারেন্টের জন্য এটা হবে 6 প্লাস 1 অর্থাৎ 7I2। এরপরে কানেক্টেড যে লুপটা আছে সেটার মানটা মাইনাস অর্থাৎ -1 ইন্টু I1 সিমিলারলি -6 ইন্টু I3 ইজ ইকুয়ালস টু, যেহেতু মাইনাস দিয়ে প্রবেশ করেছে সো ইকুয়ালের বাম পাশে হচ্ছে -6, সো এটা ডান পাশে নিয়ে গেলে হচ্ছে +6 হয়ে যাবে। তো অর্থাৎ একবারে যদি আমরা ইকুয়েশনটা লিখি তাহলে সেটা হবে হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। সিমিলারলি থার্ড ইকুয়েশনটা হচ্ছে, মানে লুপ 3 এর ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে +6 + 4 অর্থাৎ 10I3 -6I2। আর 4 এর সাথে কানেক্টেড কোনো লুপ নেই, আর এখানে হচ্ছে প্লাস প্রান্তে গিয়ে প্রবেশ করছে। তো
ইকুয়াল চিহ্নের যে বাম পাশে +4 হবে, তো এটাকে ডান পাশে নিয়ে নিলে -4 হয়ে যাবে। তো আলটিমেটলি ইকুয়েশনটা হবে হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। এই ইকুয়েশন 1, 2 and 3 যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমরা মানগুলো পাই। তো এই ভ্যালুগুলো দেখে বোঝা যাচ্ছে আমরা যে ডিরেকশন ধরেছিলাম সেটা কারেক্ট। আর আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে I1, মানে হচ্ছে 6 ভোল্ট ব্যাটারির মধ্য দিয়ে যে কারেন্টটা যায়। তো আমরা যেটা ধরেছিলাম সেই হিসেবে 6 ভোল্ট ব্যাটারির মধ্য দিয়ে হচ্ছে I2 কারেন্ট যায়। এই যে I2 কারেন্ট যাচ্ছে, তার মানে প্রশ্নে যে I1 চেয়েছে সেই I1 বেসিক্যালি হচ্ছে আমাদের I2। তো এটা হচ্ছে একটা আনসার। দ্বিতীয় যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে বলেছে এ ও ডি বিন্দুর মধ্যকার বিভব অর্থাৎ ভিএটি বের করতে। এখন এটা বের করা খুবই সহজ, এটা তোমরা 9-10 শিখে আসছো যে ভিএডি মানে হচ্ছে ভিএ মাইনাস ভিডি। তো এটাকে ইজিলি লিখতে পারবো ভিএডি ইজ ইকুয়ালস টু ভিএবি প্লাস ভিবিসি প্লাস ভিসিডি। তো এখন যদি আমরা এগুলো যোগ করি, তো আমরা ধরেছি আমরা হচ্ছে ফার্স্টে যে চিহ্নটা পাবো সেটা অ্যাকসেপ্ট করবো। তো এখানে ফার্স্টে আছে হচ্ছে আমাদের প্লাস চিহ্ন, +2। সিমিলারলি E3 হচ্ছে +6 আর E4 হচ্ছে আমরা গিয়ে এখানে মাইনাস চিহ্ন পাচ্ছি, সো -4। আলটিমেটলি আনসার হচ্ছে 4 ভোল্ট। তো এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তো এবার হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করব। তো এখানে আমাদের যে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে ভি এর মান কত, ভি ইজ ইকুয়ালস টু হোয়াট। অর্থাৎ এই চিত্র থেকে তোমরা বুঝতে পারছো যে এখানে 400 ওহম যে রোধ তার দুই প্রান্তের বিভব পার্থক্য আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। এই ম্যাথটা মেশ অ্যানালাইসিস দিয়েও সলভ করা যায়। যদি আমরা এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে চাই, তো ফার্স্টে যদি আমরা লুপ দেখি, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপ, যে এখানে এটা হচ্ছে ফার্স্ট লুপ যার কারেন্টটা হচ্ছে I1 কারেন্ট। এই যে এইখান থেকে শুরু করে এইটুকু, এটা ধরে নিচ্ছি সেকেন্ড লুপ, কারেন্টটা হচ্ছে I2। আর এটা হচ্ছে আমাদের থার্ড লুপ যার কারেন্ট ধরে নিচ্ছি হচ্ছে I3। তো এখানে যদি আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে চাই এর ক্ষেত্রে সেটা হবে হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু প্রশ্নে আমাদের এই যে I1, I2 এগুলো দেওয়া আছে, আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করছি না। আমরা হচ্ছে লুপ কারেন্ট ধরে নিয়েছি যে এই যে স্মল I1 এটা হচ্ছে এই লুপের কারেন্ট। সিমিলারলি বাকিগুলো হচ্ছে লুপ কারেন্ট। তো এখন যদি আমরা মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তো ফার্স্ট লুপের ক্ষেত্রে ইকুয়েশনটা হবে হচ্ছে, যদি একবার ইকুয়েশনটা লিখতে চাই, 300 অর্থাৎ এই তিনটা রোধের যোগফল 300 I1 মাইনাস ওর সাথে কানেক্টেড হচ্ছে ও, সো -100 I3। আবার ওর সাথে হচ্ছে এই লুপটা কানেক্টেড, সো -100 I2 ইজ ইকুয়ালস টু 0। সো বেসিক্যালি ইকুয়েশন 1 হচ্ছে আমাদের এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। সেকেন্ড লুপের ক্ষেত্রে যদি খেয়াল করি, এক্ষেত্রে হচ্ছে আমাদের টোটাল রোধ 200 প্লাস 100 মানে 300 I2 মাইনাস 100 I1 মাইনাস 200 I3 মাইনাস 10 ভোল্ট ইজ ইকুয়ালস টু 0। সো ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দিলে ইজ ইকুয়ালস টু 10 ভোল্ট। সো এটা যদি আমরা লিখি,
এবার যদি আমরা থার্ড লুপের ইকুয়েশনটা লিখতে চাই, সিমিলারলি এটাও হবে হচ্ছে আমাদের 300 তো 700, অর্থাৎ -100 I1 -200 I2 plus 700 I3 is equals to 0. এই তিনটে ইকুয়েশন সলভ করলে হচ্ছে আমরা I1 I2 আর I3 এর ভ্যালু পেয়ে যাব। সো লেটস সলভ ইট। আমাদেরকে যদি ভোল্টমিটারের পার্ট বের করতে বলছে, তো আমরা যদি সার্কিটটা দেখি, তো ভোল্টমিটারের পার্ট হচ্ছে 400 ইন্টু I3 যে মানটা সেটা। সো এটা হচ্ছে 7.57 ভোল্ট। এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। সো বেসিক্যালি এই যে নোডাল অ্যানালাইসিস যে সূত্রটা সেটা মূলত কারশফের ফার্স্ট ল অর্থাৎ কেসিএল থেকে আসে। সো এই সার্কিটটা দেখো, এখানে হচ্ছে এই যে এ পয়েন্টটা, এটা হচ্ছে এই তিনটা ওয়্যারের জাংশন। সো এটা হচ্ছে আলটিমেটলি একটা নোড। আমাদেরকে যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে এই নোডের যে ভোল্টেজ সেটা বের করতে হবে। এই নোডের ক্ষেত্রেই কিন্তু আমরা হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করে আসি। সো এখানে কিন্তু আমরা এই নোডের ভোল্টেজটা কত হবে সেটা জানি না। তো ধরে নিচ্ছি এটার ভোল্টেজটা হচ্ছে ভি। সো এক্ষেত্রে যদি আমরা নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে চাই, সেটার সূত্রটা হবে এমন যে সবসময় মনে রাখবা যে নোডের যে ভোল্টেজটা ধরবা সেটাকে সবসময় বড় হিসেবে চিন্তা করবা। এখন রেজাল্ট আসার পরে এটা বুঝতে পারবো যে আমরা যেটা ধরেছিলাম সেটাই বড় না ছোট, অ্যান্ড তার ভিত্তিতেই কারেন্ট ফ্লোগুলো ডিটারমাইন হবে। বাট ইনিশিয়ালি এটাকে বড় ধরে নিবে। সো এক্ষেত্রে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করতে চাই, সো বেসিক্যালি কেসিএল এর ক্ষেত্রে হচ্ছে I summation of I is equals to 0. এখন I মানে কি? বিভব পার্থক্য বাই রোধ, ওহমস ল। সো সেটা যদি এখানে অ্যাপ্লাই করি, সো এখানে হবে হচ্ছে ফার্স্ট এটার ক্ষেত্রে V -8/5। এটাই তো ফার্স্ট এটার কারেন্ট, তাই না? এরপরে সেকেন্ড এটার ক্ষেত্রে হচ্ছে V -3/6। আর যে থার্ড এটার ক্ষেত্রে হচ্ছে V -5/7। এটা ইজ ইকুয়ালস টু 0। এখন এই ইকুয়েশনটা সলভ করলে হচ্ছে আমরা V এর মান পেয়ে যাব। সো এটা সলভ করলে V এর মানটা আসে হচ্ছে 5.523 ভোল্ট। এবার যদি সার্কিটটার দিকে খেয়াল করো, V এর মানটা হচ্ছে 5 পয়েন্ট সামথিং। তার মানে এটা হচ্ছে নিম্ন বিভব। তার মানে I1 হচ্ছে এভাবে ফ্লো করবে। কিন্তু এটার রেসপেক্টে এটা হচ্ছে হাই ভোল্টেজ। সো I2 এভাবে ফ্লো করবে। আর সিমিলারলি এটার রেসপেক্টে এটা হাই ভোল্টেজ। সো I3 হচ্ছে এভাবে ফ্লো হবে। সো এভাবে হচ্ছে আমরা V এর ভ্যালু থেকে পরবর্তীতে হচ্ছে কারেন্টগুলোর ডিরেকশন ডিটারমাইন করতে পারি। এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের ইসাক স্যারের বইয়ের একটা ম্যাথ। এক্ষেত্রে আমাদেরকে যে কোয়েশ্চেনটা করেছে সেটা হচ্ছে এই যে ও পয়েন্ট, এই ও পয়েন্টের ভোল্টেজ আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ ভিও সমান মত। তো এটা দেখে বোঝা যাচ্ছে ও পয়েন্টটা হচ্ছে নোড। তো ধরে নিচ্ছি ও পয়েন্টে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি। তাহলে এখন আমরা নোডাল অ্যানালাইসিস থেকে যে সূত্রটা জানলাম সেটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে হবে হচ্ছে, আচ্ছা ওয়েট, এখানে একটা বিষয় খেয়াল করো। এখানে কিন্তু নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট স্টেজে এটার ক্ষেত্রেও হবে কারেন্ট হচ্ছে V -2/5।
সিমিলারলি এটার ক্ষেত্রেও v-2/5, এটার ক্ষেত্রেও v-2/5। সো আমরা একেবারেই লিখে ফেলতে পারি হচ্ছে 3 ইন্টু v-2/5 ইজ ইকুয়ালস টু 0। তো আলটিমেটলি এখান থেকে v এর মানটা আসে 2 ভোল্ট। তো v এর মানটা যদি এখানে 2 ভোল্ট আসে, তার মানে হচ্ছে এই দুই প্রান্ত, সিমিলারলি এই দুই প্রান্ত আর এই দুই প্রান্তের মধ্যে কোনো বিভব পার্থক্য নেই। তার মানে এখানে কোনো কারেন্ট ফ্লোই হয় না। এটাও আগেরটার মতোই সিমিলার টাইপের ম্যাথ, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে আগে হচ্ছে এই দুই জায়গায় 2 ভোল্ট ছিল, বাট এখন হচ্ছে এই দুইটা পয়েন্ট গ্রাউন্ড করা, অর্থাৎ এই দুইটা পয়েন্টের যে ভোল্টেজ সেগুলো হচ্ছে 0। এখানেও সেম কোশ্চেন করেছে যে ও পয়েন্টের ভোল্টেজ কত, অর্থাৎ ভিও ইজ ইকুয়ালস টু হোয়াট। সো এখানেও যদি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, ধরে নিচ্ছি এটার ভোল্টেজটা হচ্ছে ভি। সো এখানে এরপরে এটা এগুলো যেহেতু 0, সো এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে v/5 আর এটার ক্ষেত্রে v/5। সো একবারে লিখে ফেলি 2v/5। তো এটা যদি এখন আমরা সলভ করি, v এর মান আসে 2/3 ভোল্ট। এটাই হচ্ছে আনসার আমাদের। আগেরবার কিন্তু সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হয়নি, বাট এক্ষেত্রে যেহেতু এটা হাই ভোল্টেজ আর এটা লো ভোল্টেজ, তার মানে কারেন্ট এভাবে ফ্লো হয়। আচ্ছা, তো এই সার্কিটটা যদি একটু খেয়াল করো, দেখো এখানে হচ্ছে আমাদেরকে কোশ্চেন করছে যে 1 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট, অর্থাৎ এটার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে। সো রোধটা জানি, তো এখন যদি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য জেনে যায়, তাহলে আমরা ইজিলি কারেন্টটা বের করে ফেলতে পারবো। এখানে হচ্ছে অনেকগুলো সেল দিয়ে রাখছে, এটা খুব ইজিলি সলভ করা যায়। তো ইজিলি সলভ করার জন্য আমরা ধরে নিচ্ছি এইটা, এই যে এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ডেড, অর্থাৎ এখানে হচ্ছে গ্রাউন্ড করা, সো 0 ভোল্ট। তাহলে এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে +2, কারণ এখানে হচ্ছে বেসিক্যালি লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ গেছে। সো 0 + 2 অর্থাৎ 2 ভোল্ট। এটা হচ্ছে 2 ভোল্ট। আবার এটা 0 ভোল্ট হলে এটা আবার হচ্ছে 5 ভোল্ট। এটা 5 ভোল্ট হলে এই যে এটা হচ্ছে 5 + 10 অর্থাৎ 15 ভোল্ট। সো দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ভোল্টেজ ডিফারেন্স সেটা পেয়ে গেছি, অর্থাৎ 1 ওহম রোধের মধ্য দিয়ে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 5 - 2 অর্থাৎ 3 ভোল্ট। তাহলে এখানে কারেন্টটা হচ্ছে 3/1 অর্থাৎ 3 অ্যাম্পিয়ার। এখন যদি আমাদেরকে 2 ওহমের মধ্য দিয়েও কারেন্ট বের করতে বলতো, আমরা কিন্তু ইজিলি বের করতে পারতাম, কারণ এখানে দেখা যাচ্ছে যে 2 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য এখানে 15 ভোল্ট আর এখানে 0 ভোল্ট, তার মানে বিভব পার্থক্য হচ্ছে 15 ভোল্ট, আর 2 দিয়ে ভাগ করে 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 7.5 অ্যাম্পিয়ার। সো এর পরের ম্যাথে যাই। আচ্ছা, এখন যেভাবে আমি ম্যাথটা সলভ করিয়ে দিলাম, তোমরা কিন্তু এর আগের অঙ্কটা, অর্থাৎ এই যে এই ম্যাথটাও কিন্তু এভাবে সলভ করতে পারো। তো আমি একটু হিন্ট দিয়ে দেই। সো ধরো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড করা বা 0 ভোল্ট, তাহলে এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, সিমিলারলি এটাও 0 ভোল্ট। তার মানে আমাদেরকে বের করতে বলছিল হচ্ছে 400 ওহম রোধের বিভব পার্থক্য। তো একটা প্রান্তের বিভব আমরা 0 ধরে নিছি, তাহলে অপরটা হচ্ছে আমাদের, যদি এটা ভি ধরি তাহলে ভি। তো এখানে আবার এখান থেকে 0 থেকে এটা হচ্ছে +10 হয়ে এটা হচ্ছে 10 ভোল্ট, সিমিলারলি এটাও 10 ভোল্ট। তো এখানে একটা নোট পেয়ে গেলাম, সেটা হচ্ছে এটা। সো এখানে আমরা ইকুয়েশন লিখতে পারি যে ভি -10/100 প্লাস, আচ্ছা এখানে একটা ভোল্টেজ ধরে নিতে হবে। সো ধরে নিচ্ছি এখানকার ভোল্টেজটা হচ্ছে এক্স। তাহলে ইকুয়েশনটা যদি আমি একটু লিখে দিই, তো এক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে ভি -10/100 এরপরে ভি - x/100
আরেকটা হচ্ছে ভি মাইনাস 0 অর্থাৎ ভি বাই 400 আমাদের একটা ইকুয়েশন। সেকেন্ড যে নোটটা আমরা পেয়েছিলাম সেখানে যদি আমরা ইকুয়েশনটা সেটা অ্যাপ্লাই করতে চাই সেটা হবে হচ্ছে x minus v by 100 plus x minus 10 by 100 plus x minus 0 by 200 অর্থাৎ এখানে দুইটা ভ্যারিয়েবলের জন্য দুইটা ইকুয়েশন। সো এই দুইটা ইকুয়েশন সলভ করে তোমরা হচ্ছে x আর v এর মান বের করে ফেলতে পারবে। আর এই কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে v এর মানই জানতে চেয়েছে। সো নোডাল অ্যানালাইসিস দিয়েও এই ম্যাথটা সলভ করতে পারো। সো নোডাল অ্যানালাইসিসের আরো কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল দেখি চলো। সো এই ম্যাথটা খেয়াল করো। এই ম্যাথে হচ্ছে আমাদেরকে বেসিক্যালি এই i এর মানটা বের করতে বলছে। এটাও আমরা হচ্ছে মেশ অ্যানালাইসিস বা কেভিএল এভাবে বের করতে পারবো। বাট আমরা যদি ইজিলি আরো ফাস্ট সলভ করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে এভাবে সলভ করতে পারি যে কোনো একটা পয়েন্টকে 0 ভোল্ট ধরে নিই। তো আমি ধরলাম এটা হচ্ছে 0 ভোল্ট। সো এটা যদি 0 হয় তাহলে এটা হবে হচ্ছে -20। সো নো কম্পোনেন্ট। সো এটাও হবে -20। বাট এখানে হচ্ছে একটা রোধ আছে। সো এই পাশে গিয়ে আর -20 থাকবে না। সিমিলারলি এখানেও 0 ভোল্ট, কিন্তু একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকায় এখানে আর 0 ভোল্ট হবে না। তো এখন আমাদের এটা দরকার। আর এটা হচ্ছে আমরা আমাদের যে নোন ভ্যালু এগুলো দিয়ে এক্সপ্রেস করতে পারছি না। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স। এটা যদি এক্স হয় তাহলে এটা হবে হচ্ছে এক্স প্লাস 10। সো বেসিক্যালি এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আরো ইজিলি সলভ করা যায়। সো কেসিএল অ্যাপ্লাই করলে এক্স প্লাস 10 বাই 2 প্লাস এক্স মাইনাস -20 অর্থাৎ এক্স প্লাস 20 বাই 2 প্লাস 8 বাই 4 ইজ ইকুয়াল টু 0। সেটা তো এটা সলভ করলে x এর মান আসে হচ্ছে -12। আমাদেরকে হচ্ছে i এর মান বের করতে হবে। সো i হচ্ছে বেসিক্যালি এই দুই পয়েন্টের বিভব পার্থক্য। এটা -12 আর এটা 0 ভোল্ট হলে বিভব পার্থক্য হচ্ছে 12 ভোল্ট। আর এখানে 4 ওহম, তার মানে কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। এটা ওহমস ল দিয়ে বের করা যায়। সো i is equals to এটাই হচ্ছে আমাদের আনসার। সো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের আরসি সার্কিট, যেখানে আর দিয়ে হচ্ছে রেজিস্টার আর সি দিয়ে হচ্ছে ক্যাপাসিটর। মানে একটা সার্কিটের মধ্যে রেজিস্টার এন্ড ক্যাপাসিটর একসাথে থাকবে। সো এসব সার্কিট সলভ করার আগে যে বেসিকটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে একটা ক্যাপাসিটর কিভাবে কাজ করে। সো একটা ক্যাপাসিটরে হচ্ছে বেসিক্যালি যখন একটা ক্যাপাসিটর হচ্ছে বেসিক্যালি এনার্জি স্টোর করে রাখে। সো এটার মধ্যে এনার্জি স্টোর করার জন্য হচ্ছে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়। সো এট টি ইজ ইকুয়ালস টু 0 হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতে থাকে। অ্যান্ড কারেন্ট ফ্লো হওয়ার সাথে সাথেই হচ্ছে ক্যাপাসিটরে চার্জ স্টোর হতে থাকে আর কি। একটা সার্টেন টাইম পরে এটা চার্জ দিয়ে ফিল আপ হয়ে যায়। তো তখন এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হয় না। এই যে স্টেটটা এটাকেই বলে হচ্ছে স্টেডি স্টেট। অর্থাৎ স্টেডি স্টেটে হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্ট সেটা হচ্ছে কারেন্ট ফ্লো সেটা হচ্ছে 0 হয়ে যায়।
অর্থাৎ স্টেডি স্টেটে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট 0 হয়ে যায়। আমাদের ম্যাক্সিমাম যে সার্কিটগুলো দেওয়া থাকে সেগুলোতে হচ্ছে ক্যাপাসিটরের স্টেডি স্টেট দেওয়া থাকে, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। বলা থাকলে তো ভালোই, আর যদি বলা না থাকে তাহলে স্টেডি স্টেট ধরেই সার্কিট সলভ করতে হয়। যেমন এই সার্কিটটা খেয়াল করো, এই সার্কিটে যেমন রেজিস্টার আছে তার সাথে ক্যাপাসিটর আছে, সো এটাকে বলা হয় হচ্ছে আরসি সার্কিট। সো এই সার্কিট থেকে আমাদের যে কোয়েশ্চেনটা করেছে সেটা হচ্ছে এই যে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি কত। তো আমরা এটা জানি যে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি ডিটারমাইন করার 3টা সূত্র আছে। এই 3টা সূত্র হচ্ছে, একটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার, একটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c, একটা হচ্ছে হাফ ইন্টু কিউবিক, যেখানে কিউ হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত হচ্ছে চার্জ সেটা। তো এখানে সার্কিটটা খেয়াল করো, আমাদের কিন্তু অলরেডি ক্যাপাসিটেন্সটা দেওয়া আছে। সো যদি আমরা এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য জেনে যাই তাহলে আমরা হাফ সিভি স্কোয়ারটা দিয়ে হচ্ছে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারবো। তো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ক্যাপাসিটরের যে দুই প্রান্তের বিভব পার্থক্য সেটা বের করা, হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা, সো এখানে খেয়াল করো, যেহেতু কিছু বলা নাই তো আমরা ধরে নেব হচ্ছে ক্যাপাসিটর স্টেডি স্টেটে, তার মানে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। তো আলটিমেটলি কারেন্টটা ফ্লো হয়ে হচ্ছে এখান থেকে বের হয়ে সোজা এখানে, এখানে হচ্ছে প্যারালালি দুইটা কানেক্টেড আছে, এগুলোতে গিয়ে আবার মিলে এভাবে ব্যাক করে। তার মানে এইখান থেকে আমরা দেখতে পারতেছি যে যেহেতু এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, তার মানে ক্যাপাসিটরের এই যে টার্মিনাল আর এই টার্মিনাল, এই দুইটা হচ্ছে যথাক্রমে এই রোধের এই টার্মিনাল আর এই টার্মিনাল সেম পয়েন্ট। তার মানে সামহাও আমরা যদি ওদের এই যে এই দুইটা তুল্যরোধ বের করে ওদের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা জেনে যাই, সেটাই হবে হচ্ছে ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য। সো ফার্স্টে যেটা তুল্য রোধটা হচ্ছে, আমরা জানি দুইটা রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ বের করার ফর্মুলা হচ্ছে গুণফল বাই যোগফল। সো এটা তুল্য রোধ হচ্ছে 5/6 ওহম বা 1.2 ওহম। সো এটা তুল্য রোধটা হচ্ছে 1.2 ওহম
তাহলে আলটিমেটলি আমাদের সার্কিটটা হয়ে হচ্ছে এমন। তার মানে হচ্ছে এই দুইটা রোধ হচ্ছে সিরিজে কানেক্টেড। সো আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়ে 1.2 ওহমের অ্যাক্রসে কি পরিমাণ বিভব পার্থক্য সেটা বের করতে পারি। সো সেটা হচ্ছে যে ভোল্টেজ সাপ্লাইড ভোল্টেজ সেটা ইন্টু যার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ বের করতে চাই, বিভব পার্থক্য বের করতে চাই, ডিভাইডেড বাই এই মানে যতগুলো রোধ শ্রেণীতে যুক্ত আছে তাদের যোগফল। তো এটা করলে আনসার আসে হচ্ছে 2 ভোল্ট। সেটা করলে আনসারটা আসে হচ্ছে 1.8 ভোল্ট। তো এখন আমরা সহজেই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি বের করতে পারবো, যেখানে ইউ হচ্ছে এটার ক্যাপাসিটেন্স ছিল হচ্ছে 0.2 মাইক্রোফ্যারাড, আর ভোল্টেজ ডিফারেন্স আমরা পেয়েছি 1.8 ভোল্ট। তাহলে আনসারটা হচ্ছে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তো এই কোশ্চেনটা দেখো, এখানে হচ্ছে মূলত ক্যাপাসিটরই দেওয়া আছে, কোনো রেজিস্টর নেই। তা আমাদেরকে বলেছে হচ্ছে এই ক্যাপাসিটর গুলোর যে চার্জ সেটা বের করতে। আমরা জানি ক্যাপাসিটরের চার্জ কিউ ইজ ইকুয়ালস টু সিভি। তার মানে আমাদের হচ্ছে এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করলেই চার্জ বের করে ফেলতে পারবো। সো এখানে খেয়াল করো, এখানে হচ্ছে গ্রাউন্ড করা আছে। সো যখন গ্রাউন্ড করা থাকে এর মানে হচ্ছে এটা 0 ভোল্ট। এখানেও সেম, এখানে হচ্ছে 0 ভোল্ট থেকে 10 ভোল্ট রাইজ হয়েছে, ভোল্টেজ ইনক্রিজ হয়েছে। তার মানে এ পয়েন্টের যে ভোল্টেজ সেটা হচ্ছে 10 ভোল্ট। আবার এখানে হচ্ছে 20 ভোল্ট ছিল এ পয়েন্টের জন্য। তো এখানে হচ্ছে 10 ভোল্ট ড্রপ খেয়েছে, কারণ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে এসেছে। সো এ পয়েন্টের যে ভোল্টেজ সেটা হচ্ছে 10 ভোল্ট, আর এটা তো 0 ভোল্ট। সো আমাদের যা দরকার ছিল তা আমরা পেয়ে গিয়েছি। এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10 মাইনাস 0, 10 ভোল্ট। কিন্তু এটার ক্ষেত্রে দুই প্রান্তেই বিভব হচ্ছে 10 ভোল্ট। সো এটার বিভব পার্থক্য 0 হওয়ায় এটার চার্জও 0 হবে। সো আমরা লিখতে পারি Q2 is equals to 0 ভোল্ট। আর Q1 যদি বের করি সেটা হচ্ছে
ইন্টু 10 কুলম, বা আমরা বলতে পারি 40 মাইক্রোকুলম। এটাই হচ্ছে আনসার। এখানে যে সার্কিটটা দেওয়া আছে সেখানে হচ্ছে মূলত আমাদেরকে জিজ্ঞাসা করেছে এই যে ক্যাপাসিটর তিনটা আছে, এই তিনটা ক্যাপাসিটরের চার্জ কত। সো আমাদেরকে জাস্ট হচ্ছে এই ক্যাপাসিটর গুলার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করলেই কাজ হয়ে যাবে। সো যেহেতু বিভব পার্থক্য নিয়ে কাজ করতে হবে, সো ধরে নিচ্ছি এই যে পয়েন্ট, এই পয়েন্টটার বিভব হচ্ছে 0 ভোল্ট, তাহলে এটা হবে হচ্ছে 20 ভোল্ট। সিমিলারলি এটাও 20 ভোল্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, এটাও 10 ভোল্ট। কিন্তু পয়েন্টের ভোল্টেজ আমরা জানি না, সো ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স। সো এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটেই চার্জ সংরক্ষিত থাকে, অর্থাৎ সামেশন অফ কিউ ইজ ইকুয়ালস টু 0, অ্যান্ড আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু সিভি। এখানে হচ্ছে কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কিউ1 কে যদি লিখি সেটা হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 10। এখানে এটা হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 20। প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 0। সো এটা যদি আমরা সলভ করি তাহলে এক্স এর ভ্যালুটা পাই হচ্ছে 25/3 ভোল্ট। সো কিউ1 হবে হচ্ছে 2 ইন্টু 10 মাইনাস 25/3। যেটা হচ্ছে 10/3 মাইক্রোকুলম্ব। সিমিলারলি কিউ2 হবে হচ্ছে 50 মাইক্রোকুলম্ব। আশা করি এই ক্যালকুলেশনগুলো করতে পারবে। অ্যান্ড কিউ3 হচ্ছে 140/3 মাইক্রোকুলম্ব। সো এইটাই হচ্ছে আমাদের আনসার। তো এবারের যে সার্কিটটা সেটা খেয়াল করো। এই প্রশ্নটা মূলত হচ্ছে বুয়েট 18 থেকে 19 সালের ভর্তি পরীক্ষায় আসছিল। তো এখানে হচ্ছে একটা সার্কিট দেওয়া আছে, আর কোশ্চেন হচ্ছে এই যে এখানে যে ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি বের করতে বলছে। আচ্ছা, তো আমরা জানি ক্যাপাসিটরের যে সঞ্চিত শক্তিটা সেটা হচ্ছে বের করার জন্য তিনটা ফর্মুলা, মানে বেসিক্যালি একটাই, এগুলোকে কনভার্ট করা যায় আর কি। হাফ সিভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই 2c আর হাফ কিউবি। তো এখানে যেহেতু আমাদেরকে ক্যাপাসিটেন্সটা দেওয়া আছে যেটা, তা আমাদেরকে জাস্ট যদি এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানি তখনই হচ্ছে আমরা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারবো। এখন এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য আমাদের প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এখানে একটা লুপ আছে। তো লুপ দেখলেই আমাদের হচ্ছে কেভিএল এর কথা বা মেশ অ্যানালাইসিস এর কথা মনে পড়ে। বেসিক্যালি এটা ইউজ করেই হচ্ছে আমাদেরকে এই ভোল্টেজ যে ডিফারেন্সটা সেটা বের করতে হয়। তো এখানে যদি আমি ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে চাই তাহলে অবশ্যই আমার এই রোধগুলোর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায় সেটা বের করতে হবে, কারণ সেটা জানলে আমি হচ্ছে কারেন্ট আর রোধ গুণ করে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা বের করে ফেলতে পারবো। তো তার জন্য এখানে হচ্ছে কারেন্ট গুলো দেওয়া আছে। সো এখানে বলতেছে যে এখান দিয়ে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। প্রশ্ন হচ্ছে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে আর এখান দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তার মানে অবভিয়াসলি এখান দিয়ে হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। প্রথমে আমরা যে কারেন্টটা পাইলাম সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সিমিলারলি এখান দিয়েও 5 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। এখন ব্যাপার হচ্ছে এরপরে 4 অ্যাম্পিয়ার দিয়ে কতটুকু যাবে আর 3 অ্যাম্পিয়ার দিয়ে কতটুকু। এর জন্য লাস্টে যে আছে সেটার দিকে যদি খেয়াল করি, এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে আর লাস্টে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে।
তার মানে 5 অ্যাম্পিয়ার কারেন্টের 1 অ্যাম্পিয়ার এখান দিয়ে আর বাকি 4 অ্যাম্পিয়ার হচ্ছে 4 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে। তো এবার আমরা কিন্তু প্রত্যেকের রোধ জানি এবং যে কারেন্টের ভ্যালু সেটাও জানি। আমরা খুব সহজেই এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে পারবো। সো যদি কেভিএলটা অ্যাপ্লাই করি, এখান থেকে যদি শুরু করি, তাহলে এই যে বিভব পার্থক্যটা সেটা হচ্ছে, যদি ভি ধরি তাহলে ভি ইজ ইকুয়ালস টু 5 into 5 plus 1 into 5 plus 1 into 3, আচ্ছা 33 ভোল্ট। তাহলে এখানে ইউ সমান সমান হাফ সিভি স্কয়ার, যেটার মান হচ্ছে এটাই আনসার। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা হুইটস্টোন ব্রিজ, যার 4 প্রান্তে 4টা রোধ ধরি হচ্ছে এক্ষেত্রে এই সার্কিটের এই দুইটা প্রান্ত একটা গ্যালভানোমিটারের সাথে এবং অপর দুই প্রান্ত হচ্ছে একটা সেলের সাথে কানেক্টেড। তো হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় থাকার, ব্যালেন্সড থাকার যে কন্ডিশন সেটা হচ্ছে, অর্থাৎ এই রোধ দুইটার অনুপাত আর এই রোধ দুইটার অনুপাত সেম হবে। সিমিলারলি এই রোধ দুইটার রেশিও অ্যান্ড এই রোধ দুইটার রেশিও সেম হবে। সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড অবস্থায় থাকার কন্ডিশন। ব্যালেন্স থাকলে হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, সো গ্যালভানোমিটারের যে কাটার যে বিক্ষেপ সেটা চেঞ্জ হয় না, যেটা দিয়ে বোঝা যায় যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এখানে যে কোশ্চেনটা আমাদেরকে বলছে যে 400 ওহম রোধ সম্পন্ন ভোল্টমিটার দ্বারা পরিমাপ করে 400 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। তো এই সার্কিটে যে ভোল্টমিটারের রোধ হচ্ছে 400 ওহম, আর আমাদেরকে বলছে যে এই 400 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করতে। এখন ভোল্টমিটার রোধ 400 ওহম হলে এই দুইটা যেহেতু প্যারালালি কানেক্টেড, আলটিমেটলি তুল্য রোধ হয়ে যাবে 200 ওহম। তাহলে সার্কিটটা যদি আমরা রিড্র করি সেটা হবে এমন, এখানে খেয়াল করো যে এই যে 100 ওহম এখানে এটা, আর এটা তো 200 ওহম এখানে বসছে।
সিমিলারলি এই টার্মিনাল থেকে কিন্তু এটা আসছে। সো এখানে 100 আর এইখানে 200 বসছে। তার মানে এই যে রোডটা এটা হচ্ছে এভাবে কানেক্টেড আছে। সো যেহেতু এখানে রেশিও 1:1, সেম ফর দিস, তার মানে এই এক সময়ের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার মানে হচ্ছে এটা একটা হুইটস্টোন ব্রিজ, যার তুল্যরোধ হচ্ছে এখানে 300 আর এখানে 300, তো আলটিমেটলি 150 ওহম। যদি n সংখ্যক আর রোধ সম্পন্ন রেজিস্টর প্যারালালি কানেক্টেড থাকে, তখন যে তুল্য রোধটা হয় সেটা হচ্ছে R/N। সেখানে হচ্ছে 300 ওহমের দুইটা আছে রোধ প্যারালালি কানেক্টেড। তো এই ম্যাথটা হচ্ছে ইসাক স্যারের বইয়ের একটা ম্যাথ। এখানে তুল্য রোধটা হচ্ছে 150 ওহম। আমাদেরকে কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে 400 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। সো এখানে 200 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, 400 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। সো এখানে যে তুল্য রোধ সেটা না বের করলেও হবে, কারণ আমরা ইজিলি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে আহ দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা বের করে ফেলতে পারি। সো সেটা হবে হচ্ছে সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট 200 ওহমের মধ্য দিয়ে বের করতে হবে, আর 200 ওহমের সাথে হচ্ছে 100 ওহম সিরিজে কানেক্টেড। সো এটার আনসারটা আসে হচ্ছে 6.67 ভোল্ট। সো এটাই হচ্ছে আনসার। এই সার্কিটটা খেয়াল করো, এটা হচ্ছে আইআইটি জেইতে আসে একটা ম্যাথ। সো এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের আই বের করতে হবে। তো সার্কিটটা দেখতে অনেক কঠিন লাগতে পারে, বিশেষ করে এই জায়গাটা সবচেয়ে কঠিন লাগে। বাট এখানে যদি ভালোভাবে খেয়াল করো, এই দুইটা রোধের যে রেশিও 1:2, সিমিলারলি এদের রেশিও 1:2। তার মানে এটা হচ্ছে আলটিমেটলি একটা হুইটস্টোন ব্রিজ। তো 8 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তো এখন যদি তাহলে এখানে হচ্ছে 1 আর 2 শ্রেণীতে যুক্ত, যার তুল্যরোধ হচ্ছে 3 ওহম। সিমিলারলি 2 and 4 ও সিরিজে কানেক্টেড, যার তুল্যরোধ হচ্ছে 6 ওহম। তো আলটিমেটলি যদি ফার্স্ট তুল্যরোধটা বের করি, সেটা হচ্ছে 2 ওহম। আর এটা হচ্ছে এই যে এই পুরো সার্কিটটা, এটার তুল্যরোধ, এটাকে হচ্ছে 2 ওহম দিয়ে রিপ্লেস করা যায়। তো এখন যদি সার্কিটটা আমরা রিড্র করি, তাহলে সো এখানে খেয়াল করো, সো এই সার্কিটটায় খেয়াল করো যে এখানেও কিন্তু আরেকটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেল, কারণ এই দুইটার রেশিও 1:3, আবার এই দুইটার রেশিও হচ্ছে 1:3। তার মানে 10 ওহম দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো আলটিমেটলি এই দুইটা সিরিজে, যাদের তুল্যরোধ 6 ওহম, সিমিলারলি এদের তুল্যরোধ হচ্ছে 18 ওহম। তাহলে এই পুরো সার্কিটের তুল্যরোধটা যদি R2 ধরি, তাহলে R2 is equals to which is 4.5 ওহম। সো আলটিমেটলি এই সার্কিটটা হয়ে যায় হচ্ছে আলটিমেটলি সার্কিটটা হয়ে হচ্ছে আমার
সো এটা এখন খুবই সহজ একটা সার্কিট, যার তুল্য রোধটা এখান থেকে দেখা যাচ্ছে যে 2 আর 4.5 মানে 6.5 ওহম। তাহলে আর হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এন্ড এটাই আচ্ছা, তো তোমরা এই সার্কিটটা খেয়াল করো। এখানে হচ্ছে 10:5 মানে 2:1, আর এখানে হচ্ছে 1:2। তার মানে এটা কিন্তু আমাদের হুইটস্টোন ব্রিজের যে ব্যালেন্স কন্ডিশন সেটা স্যাটিসফাই করে না। তার মানে এটা হচ্ছে আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। এইচএসসি পরীক্ষায় যদি তোমাদের আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ আসে, তখন তোমরা হচ্ছে কেভিএল দিয়ে সলভ করবা। কিন্তু অ্যাডমিশনের টাইমে যেহেতু টাইম কম থাকে, সো সেক্ষেত্রে আমরা ওয়াই ডেল্টা কনভার্সনটা ইউজ করেও সলভ করে ফেলতে পারবো। এখন হচ্ছে আমরা ওয়াই ডেল্টা কনভার্সন, ডেল্টা সার্কিটটা দেখতে একটা ত্রিভুজের মতো। ওয়াই সার্কিট যেটা, সেটা তো নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওয়াই আকৃতির। এটাকে এবার স্টার সার্কিটও বলা হয়। এই যে এখানে যে ডেল্টা সার্কিটটা আছে, সেটাকে যে আমি ওয়াই সার্কিটে কনভার্ট করতে চাই, ধরি এই রোধগুলো হচ্ছে তো এটার ওয়াই সার্কিটে কনভার্ট করতে গেলে এই ডেল্টা সার্কিটের ওয়াই সার্কিট হচ্ছে এইটা, যেখানে রোধগুলো ধরি ওয়াই আর জেড। এখন আমাদেরকে হচ্ছে ডেল্টা টু ওয়াই কনভার্সনের ক্ষেত্রে এক্স ওয়াই আর জেড এর মান বের করতে হবে। সো এক্স ওয়াই আর জেড বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে, সো সূত্রটা এখানে খেয়াল করো। এখানে এক্স এর মান হচ্ছে তার পাশে যে দুটো রোধ আছে, যেমন R1 আর R3, এই দুটোর গুণফল বাই তিনটা রোধের যোগফল। সিমিলারলি ওয়াই এর জন্য এর পাশে দুটো রোধের গুণফল বাই তিনটার যোগফল, এন্ড সেম ফর জেড। তো এখন হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডেল্টা থেকে ওয়াই কনভার্ট করলে কি হয়। ওয়াই থেকে ডেল্টায় কনভার্ট করার প্রয়োজন হয়, মানে আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে R1 R2 R3 এর ভ্যালু বের করতে হবে। তো সেটা বের করার ফর্মুলাটা হচ্ছে, তো খেয়াল করো, ওয়াই থেকে ডেল্টায় কনভার্ট করার জন্য হচ্ছে প্রথমে আমাদের তিনটা রোধ, যে এই তিনটা রোধের হচ্ছে দুইটা দুইটা করে গুণফল যোগ করতে হয়। আর প্রত্যেকটার ক্ষেত্রেই লবে এটা বসছে, বাট ডিফারেন্সটা হচ্ছে হরে ক্রিয়েট হয়েছে। তো হরে যেটা বসছে সেটা হচ্ছে R1 এর জন্য হচ্ছে ওর অপোজিট ডিরেকশনে যে রোডটা আছে, যেমন জেড। সিমিলারলি R2 এর জন্য ওর অপোজিট এক্স আছে, সো এক্স এক্স, এন্ড R3 এর জন্য ওর অপোজিটে যে ওয়াই আছে সেটা। এখন যদি আমরা এই ওয়াই ডেল্টা সার্কিটের কনসেপ্ট ইউজ করে এই ম্যাথটা সলভ করতে চাই, তো খেয়াল করো এখানে এই তিনটা রোধ কিন্তু ডেল্টা সার্কিট ফর্ম করে। কারণ দেখো এই যে এই কানেকশনটা যদি ডিরেক্ট গিয়ে এখানে জোড়া লাগে, তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে যায়, যেখানে এই যে এই প্রান্তটা সেখানে থাকে হচ্ছে এই 5 ওহম রোধটা। তো এখন আমরা যদি এই ডেল্টাকে ওয়াই এ কনভার্ট করি, বেসিক্যালি চিত্রের ডেল্টা সার্কিটটা হচ্ছে এটা। তো এটাকে যদি ওয়াই কনভার্ট করি, তো ধরি এটা R1, এটা R2, আর এটা হচ্ছে R3। সো আমি আমরা যদি R1 R2 R3 এর ভ্যালু বের করি, সেটা হচ্ছে R1 ইজ ইকুয়ালস টু এর সংলগ্ন রোধ দুইটা, অর্থাৎ 10 × 5, অর্থাৎ 50 বাই এই তিনটার যোগফল,
20 অর্থাৎ 2.5 ওহম। তো সিমিলারলি R2 হচ্ছে 50/20 অর্থাৎ 2.5 ওহম অ্যান্ড R3 হচ্ছে 25/20 অর্থাৎ 1.25 ওহম। তো আমরা একবারে লিখে দিই। তো এই সার্কিটটা যদি ড্র করি, তো দেখো এখানে হচ্ছে 10 আর 5 এর যে ওয়াই সার্কিটের যে তুল্য সেটা +5। সিমিলারলি এখানে হচ্ছে 5 আর 5 এর যে ওয়াই সার্কিটের যে তুল্যটা সেটা আর হচ্ছে 10। সো কোশ্চেন অনুযায়ী এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো এখন এই সার্কিটের তুল্য বের করা খুবই ইজি। তো এটা যদি একবারে লিখি, জি, আরপি ইজ ইকুয়ালস টু 4.5 ওহম আর হচ্ছে এখানে 2.5 ওহম শ্রেণীতে যুক্ত আছে, তার মানে আর এবি হচ্ছে 2.5 প্লাস 4.5 অর্থাৎ 7 ওহম। সো এটাই হচ্ছে আমাদের আনসার। সো এটাও হচ্ছে তোমাদের হুইটস্টোন ব্রিজের আনব্যালেন্সড কন্ডিশনের একটা ম্যাথ, যেখানে হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে বলছে। তো তোমরা অবশ্যই বাসায় এটা সলভ করবে এবং আনসারটা কমেন্টে লিখে দিবে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।